হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? চলো আজ আমরা কাইনেম্যাটিক্স বা গতিবিদ্যার এক দারুণ দুনিয়ায় হারিয়ে যাই। আমাদের চারপাশে প্রতিনিয়ত যা কিছু ঘটছে, যা কিছু নড়াচড়া করছে, তার পেছনে লুকিয়ে থাকা চমৎকার গাণিতিক নিয়মগুলো আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। খাতা কলম নিয়ে রেডি তো? চলো গতির পেছনের বিজ্ঞানকে আজ ডিকোড করি। তোমাদের মনে কি কখনো এই সাধারণ প্রশ্নগুলো এসেছে? এই যে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে আছি, আমরা কি আসলেই স্থির? কিংবা ধরো বৃষ্টিতে আমরা কেন ভিজে যাই? ফুটবল খেলার সময় একদম পারফেক্ট গোল কিভাবে করা যায়? আজ আমরা ফিজিক্সের জাদুকরী সব সূত্র দিয়ে প্রাত্যহিক জীবনের এই মজার ধাঁধাগুলো সলভ করব। শুরুতেই আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেটা হলো প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্স। দেখো, এই মহাবিশ্বের সম্পূর্ণ স্থির বা পরম স্থিতি বলতে কিন্তু কিচ্ছু নেই। তাই কোনো কিছু নড়ছে কিনা সেটা বুঝতে আমাদের একটা রেফারেন্স পয়েন্ট লাগে, তাই না? সেটা হতে পারে একটা চলন্ত বাস বা রাস্তার পাশে স্থির একটা গাছ। আমরা ত্রিমাত্রিক জগতে এক্স, ওয়াই আর জেড অক্ষ দিয়ে এই কাঠামোটা তৈরি করি, যা ঠিক করে দেয় কোনো বস্তুর গতির অবস্থা আসলে কেমন। এখন স্ক্রিনের এই ছকটা একটু খেয়াল করো। বলবিদ্যার জন্য আমরা প্রসঙ্গ কাঠামোকে দুটো মাস্টার ক্যাটাগরিতে ভাগ করি। একটা হলো জড় বা ইনার্শিয়াল, যেখানে কোনো ত্বরণ থাকে না, মানে ত্বরণ একদম শূন্য। এখানে নিউটনের সূত্রগুলো পারফেক্টলি কাজ করে। কিন্তু আরেকটা হলো অজড় বা নন ইনার্শিয়াল কাঠামো, যেমন ধরো হঠাৎ ব্রেক কষা একটা গাড়ি বা ঘুরন্ত নাগরদোলা। এখানে কিন্তু ত্বরণ থাকে। আর এই অজড় কাঠামোতে নিউটনের সূত্র মেলাতে গেলে আমাদের একটা কাল্পনিক বলের সাহায্য নিতে হয়, যাকে আমরা বলি অলিক বল বা সিউটোফোর্স। এই সূত্রটা মনে রাখবে, F = -ma। মেইন টপিকে যাওয়ার আগে স্পিড আর ভেলোসিটির পার্থক্যটা একদম ক্লিয়ার করে ফেলি। দ্রুতি বা স্পিড হলো শুধু একটা স্কেলার রাশি, মানে তুমি কতটা ফাস্ট যাচ্ছ। কিন্তু বেগ বা ভেলোসিটি এটা একটা ভেক্টর রাশি। তার মানে তুমি কতটা ফাস্ট যাচ্ছ তার সাথে কোন দিকে যাচ্ছ সেটাও এখানে ম্যাটার করে। ফিজিক্সে বড় বড় ধাঁধা সমাধানে এই দিক বা ডিরেকশনের গুরুত্ব কিন্তু অনেক। আচ্ছা, গাড়ির স্পিডোমিটারের দিকে কখনো খেয়াল করেছ? ওখানে আমরা যেটা দেখি সেটাই কিন্তু তাৎক্ষণিক বেগ। এর মানে হলো একদম শূন্যের কাছাকাছি খুবই ছোট্ট একটা সময়ের ব্যবধানে স্মরণের পরিবর্তনের হার। ক্যালকুলাসের ভাষায় চিন্তা করলে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। অবস্থান ভেক্টর আরকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করলেই আমরা এই তাৎক্ষণিক বেগ অর্থাৎ v = dr/dt পেয়ে যাই। চলো এবার আমাদের সেই দৈনন্দিন জীবনের প্রথম ধাঁধায় ফিরে যাই। বৃষ্টির দিনে চলন্ত গাড়ির সামনের উইন্ডশিল্ড ভিজে যায়, কিন্তু পেছনের কাঁচটা প্রায় শুকনো থাকে, তাই না? কেন এমন হয়? এটা কিন্তু কোনো ম্যাজিক না, এটা হলো আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটির দারুণ একটা খেলা। চলো ভেক্টর ম্যাথ দিয়ে এই ইলিউশনটা সলভ করি। একটু মন দিয়ে দেখো, বৃষ্টি সোজা নিচের দিকে পড়ছে, ধরলাম বেগ vr, আর গাড়িটা সামনে এগোচ্ছে vc বেগে। এখন গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে হলে আমাদের কি করতে হবে? সিম্পল, গাড়ির বেগের ভেক্টরটাকে উল্টে দিতে হবে, মানে -vc করতে হবে। তারপর সেটা বৃষ্টির বেগের সাথে যোগ করতে হবে। এই ভেক্টর বিয়োগের ফলে যে লব্ধি ভেক্টরটা পাই সেটা গাড়ির সামনের দিকে তির্যকভাবে বেঁকে যায়। আর ঠিক এই কারণেই সামনের কাঁচ সরাসরি বৃষ্টির ধাক্কা খায় আর পেছনের কাঁচটা একটা সেফ জোনে থেকে যায়। এই একই কারণে কিন্তু বৃষ্টির মধ্যে হাঁটার সময় আমাদের ছাতাটাকে একটু সামনের দিকে হেলিয়ে ধরতে হয়। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরলে তুমি এক ফোঁটাও ভিজবে না? চলো এবার আমরা একটা মাস্টার্স ম্যাথ সলভ করি। পরীক্ষায় আসা বিখ্যাত বৃষ্টি ও ছাতার প্রবলেমটা আমরা একদম শূন্য থেকে সলভ করব। ধরে নিচ্ছি বৃষ্টি খাড়ার নিচের দিকে 6 মিটার/সেকেন্ড বেগে পড়ছে, আর একজন সাইক্লিস্ট অনুভূমিকভাবে 8 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। ফার্স্টে চলো লব্ধি বেগটা বের করি। পিথাগোরাস অ্যাপ্লাই করলে লব্ধি আপেক্ষিক বেগ হবে √6² + 8², মানে 10 মিটার/সেকেন্ড। আর ছাতা ধরার ওই স্পেসিফিক অ্যাঙ্গেল বের করার একটা ম্যাজিক শর্টকাট শিখিয়ে দিই। ট্যান থিটা = মানুষের বেগ ভাগ বৃষ্টির বেগ, মানে 8/6। তাহলে থিটার মান হবে ইনভার্স ট্যান 1.133। তাহলে ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি? 53.13 ডিগ্রি। এর মানে হলো বৃষ্টি থেকে একদম শুকনো বাঁচতে চাইলে ওই সাইক্লিস্টকে খাড়া উলম্ব রেখার সাথে ঠিক
53.13 ডিগ্রি কোণে ছাতাটাকে সামনের দিকে হেলিয়ে ধরতে হবে। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? এবার চলো গ্রাফের একটা দারুণ ট্রিক শিখি। বেগ, সময় বা ভিটি গ্রাফ কিন্তু ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করার একটা বড় হাতিয়ার। এর দুটো ম্যাজিক আছে। প্রথমত, গ্রাফের যে কোনো রেখার ঢাল বা স্লোপ সরাসরি ত্বরণ বা এর মান দিয়ে দেয়। আর দ্বিতীয়ত, গ্রাফের রেখাটা সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফল বা এরিয়া তৈরি করে সেটাই হলো মোট সরণ। মানে জ্যামিতিক আকার দেখেই তুমি ফিজিক্সের বড় বড় মান বের করে ফেলতে পারবে। গ্রাফ তো দেখলাম, কিন্তু গতির মেইন ইকুয়েশনগুলো এলো কোথা থেকে? চলো ক্যালকুলাসের ইন্টিগ্রেশন দিয়ে গতির প্রথম সমীকরণটা একটু ডেরাইভ করি। আমরা জানি তাৎক্ষণিক ত্বরণ a সমান dv/dt। এটাকে একটু গুছিয়ে লিখলে দাঁড়ায় dv সমান a ইন্টু dt। এবার জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। সময়কে 0 থেকে t আর বেগকে আদিবেগ u থেকে শেষ বেগ v লিমিটে ইন্টিগ্রেট করলেই আমরা পেয়ে যাই আমাদের সেই চিরচেনা মৌলিক সূত্র v সমান u প্লাস at। একদম লজিক্যাল, তাই না? অনুভূমি গতি তো বুঝলাম। এবার খাড়া বা উলম্ব গতির কথায় আসি। গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্রের মেইন শর্তই হল বস্তুকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়তে হবে। এখানে তোমাদের এক্সামের জন্য একটা মাস্টার সাইন কনভেনশন শিখিয়ে দিই। সব সময় আদিবেগ বা ইউ এর দিকটাকে পজিটিভ ধরবে। আর যেহেতু অভিকর্ষজ ত্বরণ জি সবসময় নিচের দিকে টানে, তাই আদিবেগের উল্টো দিকে হলে জি এর মান নেগেটিভ বসাবে। এই একটা ছোট্ট রুল ফলো করলে প্লাস মাইনাসের ভুল আর কখনোই হবে না। উলম্ব গতির কনসেপ্ট নিয়ে চলো আমাদের দ্বিতীয় ধাঁধায় যাই। ওই যে শুরুতে ফুটবল কিক করার কথা বলেছিলাম, বাতাসে ভাসমান এই বলটা কি গোলপোস্টে ঢুকবে? এখানে আমরা প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশনের রোমাঞ্চকর জগতে ঢুকে যাচ্ছি। এটা কিন্তু 2D বা দ্বিমাত্রিক গতি। আর মনে রাখবে, অনুভূমিক বরাবর কোনো বল কাজ করে না বলে এর অনুভূমিক ত্বরণ সবসময় 0 থাকে। প্রাসের গতির ম্যাথ সলভ করতে স্ক্রিনে দেখানো এই কোর ফর্মুলাগুলো একদম ঠোঁটস্থ রাখতে হবে। প্রাসের চলরেখা বা ট্র্যাজেক্টরি সবসময় একটা পরাবৃত্ত বা প্যারাবোলা হয়। বিচরণকাল, সর্বাধিক উচ্চতা আর অনুভূমিক পাল্লার সুনির্দিষ্ট সূত্র রয়েছে। এখানে এমসিকিউ এর জন্য একটা গোল্ডেন রুল বলে দিই। কোনো বস্তুকে ঠিক ৪৫ ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সেটা অনুভূমিকভাবে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে। এটা সবসময় মাথায় রাখবে। ওকে, এবার চলো আমাদের আল্টিমেট ফুটবল ম্যাথ ল্যাবটা শুরু করি। ধরো কিকের আদিবেগ ছিল ৩০ মিটার পার সেকেন্ড আর কোণ ছিল ৩০ ডিগ্রি। গোল পোস্টটা ৫০ মিটার দূরে আর এর উচ্চতা হল ৩ মিটার। রেঞ্জ বা পাল্লার সূত্র দিয়ে ফার্স্টে বের করে ফেলি বলটা আসলে কত দূরে গিয়ে পড়বে। ক্যালকুলেট করলে দাঁড়ায় 79.53 মিটার। তার মানে বলটা গোলপোস্ট পার হয়ে আরও অনেক দূর যাবে। কিন্তু আমাদের তো জানতে হবে ঠিক ৫০ মিটার দূরত্বে বলটার উচ্চতা কত ছিল, তাই না? উচ্চতা বের করতে হলে আমাদের প্রাসের চলরেখার সেই পরাবৃত্তাকার সমীকরণটা ইউজ করতে হবে। ওই যে y সমান x tan থিটা মাইনাস gx স্কোয়ার বাই 2v0 স্কোয়ার cos স্কোয়ার থিটা। এখন এই সমীকরণে x এর মান ৫০ মিটার বসিয়ে দিই। খুব সাবধানে ধাপে ধাপে ক্যালকুলেশন করলে আমরা পাই y সমান ২৮.৮৭ বিয়োগ ১৮.১৫। মানে বলটা যখন ঠিক গোলপোস্টের লাইনে পৌঁছাবে তখন মাটি থেকে এর খাড়া উচ্চতা হবে ১০.৭২ মিটার। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? একটু ভেবে দেখো তো, গোলপোস্টের হাইট হলো মাত্র ৩ মিটার, কিন্তু আমাদের ম্যাথ বলছে ওই জায়গায় বলটার হাইট ছিল ১০.৭২ মিটার। তার মানে বলটা গোলপোস্টের ক্রসবারের অনেক অনেক ওপর দিয়ে উড়ে চলে যাবে। নিখুঁত ম্যাথ কখনই মিথ্যে বলে না। এই কিক থেকে কোনো গোল হচ্ছে না। সরল রেখা আর পরাবৃত্ত তো অনেক হলো। চলো এবার একটু ঘোরপাক খাই, মানে বৃত্তীয় বা বৃত্তাকার গতির কথায় আসি। এখানে বস্তু সোজা পথে না চললে একটা কেন্দ্রকে ঘিরে ঘোরে। তাই এখানে আমরা সাধারণ সরণের বদলে মাপি কৌণিক সরণ বা থিটা। এর একক হল রেডিয়ান। আর সূত্রটা খুব সহজ। অতিক্রান্ত বৃত্তচাপকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করে দিলেই হল, মানে s/r। বৃত্তীয় গতির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বা এর প্রাণ হল কৌণিক বেগ, যাকে আমরা ওমেগা বলি। সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হারই হল ওমেগা। ক্যালকুলাসে আমরা একে বলি dθ/dt। এটা কিন্তু একটা অক্ষীয় ভেক্টর। এর দিক বের করার জন্য আমরা ডান হাত নিয়ম বা রাইট হ্যান্ড রুল ইউজ করি।
তোমার ডান হাতের আঙুলগুলোকে বস্তুর ঘোড়ার দিকে বাঁকাও। দেখো বুড়ো আঙুলটা যেদিকে নির্দেশ করছে সেটাই হলো কৌণিক বেগের দিক। এখন তুমি ভাবতে পারো রৈখিক গতি আর কৌণিক গতির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না? অবশ্যই আছে। আর সূত্রটা খুবই মার্জিত। v সমান ওমেগা ইন্টু আর, মানে রৈখিক বেগ সমান কৌণিক বেগ গুণন ব্যাসার্ধ। এই ছোট্ট একটা সমীকরণ আমাদের সোজা রাস্তার দৌড় আর বৃত্তাকার ঘূর্ণনের মাঝে এক চমৎকার গাণিতিক সেতু তৈরি করে দেয়। কাইনেম্যাটিক্সের এই লম্বা ম্যাথমেটিক্যাল জার্নি শেষে আমরা আসলে কি শিখলাম? সবচেয়ে বড় সত্যিটা হলো এই বিশাল মহাবিশ্বে পরম স্থিতি বলে আসলে কিচ্ছু নেই। প্রতিটি বস্তুই অন্য কিছুর সাপেক্ষে নিয়ত গতিশীল, সবকিছু আপেক্ষিক। আর ফিজিক্স হলো এই সদা চলমান বাস্তবতাকে নিখুঁত ম্যাথের ভাষায় পড়ে ফেলার এক অপরূপ শিল্প। আজকের এই বিশ্লেষণে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই চারপাশের গতিশীল জগৎকে সবসময় প্রশ্ন করতে থাকো আর ফিজিক্সের মজা নিতে থাকো।